আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন? আমাকে দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানিয়ে দিন প্লিজ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ আপনি একটু কমেন্ট করুন যদি দেখতে পান। কেউ যদি দেখে থাকেন একটু কমেন্ট করুন। আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, 20 মিনিট দেরি হয়েছে। আসলে ক্লাসে ঢুকতে 20 মিনিট দেরি হয়েছে। কথা শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করুন প্লিজ। 4 জন জয়েন করেছি, প্লিজ একটু একটু কমেন্ট করুন যারা দেখছেন আমাকে। কথা ক্লিয়ার কিনা, কথা ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করুন প্লিজ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরিফিন ক্লিয়ার স্যার। আরিফিন কেমন আছেন? পড়াশোনা কেমন হচ্ছে আরিফিন? আমরা বাংলা ব্যাকরণের কিন্তু যে অংশগুলো থেকে ব্যাকরণ প্রশ্ন আসে এগুলো প্রায় সবই শেষ হয়ে গিয়েছে, সবই শেষে একেবারে শেষের দিকে আমরা চলে যাচ্ছি বাংলা ব্যাকরণের। এবং বাংলা সাহিত্যটাও আমরা মোটামুটি এমন একটা অবস্থানে চলে আসছি যে আমাদের প্রধান প্রধান সাহিত্যকর্ম এগুলোও কিন্তু আলোচনা হয়ে গেছে, অলরেডি ক্লাস হয়ে গেছে। এখন বাংলাদেশ পিরিয়ডের বিষয় 10-12 কয়জন 7-8 জন হয়তো গুরুত্বপূর্ণ লেখক আছেন, কবি আছেন। এছাড়া আমাদের মোটামুটি সাহিত্য কোর্সটাও আমরা বলতে পারি যে 80-90% শেষ হয়ে গিয়েছে, যেখান থেকে পরীক্ষা প্রশ্ন আসে। তো আমাদের কোর্সটা খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে। তানিয়া খাতুন, আসসালামু আলাইকুম। আসসালাম। আচ্ছা, গতকাল আমরা একটা স্মার্ট বোর্ডে জব এক্সপেরিমেন্ট নামে একটা নতুন প্ল্যাটফর্ম হয়েছে, সেখানে স্মার্ট বোর্ড থেকে আমি বাংলাবিদ পেজ থেকে একটি ক্লাস নিয়েছিলাম ধ্বনিবর্ণ অক্ষরের ওপর। তো সেই ধ্বনিবর্ণ অক্ষরের সেই ক্লাসটি আপনারা কারা করেছিলেন? ধ্বনিবর্ণ অক্ষরের আরিফিন, আমি ভালো আছি। ধ্বনিবর্ণ অক্ষরের ক্লাসটা আপনারা কারা করেছিলেন? যদি কেউ করে থাকেন একটু কমেন্ট করে জানান যে আপনার কেমন লেগেছে। মানে আমি যে এখানে বসে ওয়াকম দিয়ে যেটা ক্লাস নিচ্ছি, আপনাদের কাছে কি এই ক্লাসটা ভালো লাগে নাকি ওই স্মার্ট বোর্ডে গতকাল যে ক্লাসটা নিয়েছি, মানে কোন ব্যাপারটা আপনার কাছে বেশি ভালো লাগে জানাবেন। তাছাড়া স্মার্ট বোর্ডের বা স্টুডিও যে সেট আপটা ছিল সেখানে দেখা যাচ্ছিল না, কথা, সাউন্ড, লাইটিং সব কিছু মিলিয়ে একটা পরামর্শ দিতে পারেন আপনারা আমাকে। বা কোনো কিছুতে ইমপ্রুভমেন্ট করার যদি প্রয়োজন মনে করেন আপনারা সেটাও বলতে পারেন যে স্মার্ট বোর্ড দিয়ে যে স্টুডিওটি স্থাপন করা হয়েছে মোটামুটি ব্যয়বহুল একটা স্টুডিও। তো সেই স্টুডিও থেকে যে লাইভ ক্লাসটি হয়েছিল গতকাল, সেই ক্লাসটি আপনারা দেখেছেন কিনা, দেখতে উপভোগ করেছেন কিনা, বা আরও কোনো ইমপ্রুভমেন্ট আছে কিনা লাইটিংয়ের, সাউন্ড বা অন্য কোনো। যারা করেছেন, নাজমা আক্তার বলছেন এটা ভালো লাগে, এটা হ্যাঁ এটা নাজমা বলছেন যে এটা ভালো লাগে, স্মার্ট বোর্ড ওনার ভালো লাগে না। আচ্ছা, ভেরি গুড। তিথি কর্মকার কি ক্লাসটি করেছিলেন? তিথি ক্লাসটি করেছো? তিথি আমার ক্লাস 9-এর স্টুডেন্ট। তিথি আমার ক্লাস 9-এর স্টুডেন্ট ছিল, এখন সে 9-এর না, সে অনেক বড় হয়ে গেছে, ইউনিভার্সিটি পাস করে ফেলেছে। এটা ভালো লাগে, এটাতে ভালো লাগে স্যার। এটা সাব্বির রহমান বলছেন এটাতে ভালো লাগে। আচ্ছা, নাজমা বলছেন এটা ভালো লাগে। তিথি বলছেন জি স্যার এটাই ভালো স্যার। এটা বলছে নিজামুদ্দিন, বলছে এটাই ভালো। স্মার্ট বোর্ডের ক্লাস বেশি ভালো লাগে স্যার, এটা বলছেন ইরিন বলছেন। আচ্ছা, যারা করেছেন মানে তারা তো আমার ওই স্মার্ট বোর্ডের ক্লাসটা যারা করেছেন এবং এই তো ওয়াকমিত ক্লাস করছেন, মানে এই কি বলে এটা কি ট্যাব, এই ট্যাবে তো আপনারা করছেন, ক্লাস করছেন। কোন ক্লাসটা আপনাদের ভালো লাগে বা ভালো লেগেছে? এটা বেশি কমফোর্টেবল। এইটা কমফোর্টেবল হচ্ছে আমি করেছি আমি করেছি স্যার গতকালকের ক্লাস। শাহানাজ পারবিন, হ্যাঁ গতকালকে ক্লাস করেছেন যারা তারা একটু কমেন্ট করতে পারেন। এটা আমার কাছে কমফোর্টেবল, মানে এইটা কমফোর্টেবল কারণ কি এখানে আপনার যে অংশটা মোছার প্রয়োজন শুধু ওই অংশটাই মোছা যায়। আর তাছাড়া এই যে হাত দিয়ে আমি এখানে টাচ করছি, হাত দিয়ে টাচ করলে কোনো টাচ হবে না যতক্ষণ পর্যন্ত পেন দিয়ে টাচ না হবে, ততক্ষণ পর্যন্ত এটা কি করবে না, কাজ করবে না। তো স্মার্ট বোর্ডের যে প্রবলেমটা
সেটা হচ্ছে আপনার হাত লাগুক আর যেটা মুছে সেটা লাগুক, মুছে যায় একদম। চাইলে একটা ধরেন আমি একটা আকার দিতে পারি না, এটা আমি চাইলে মুছবো, এটার মোছা যাচ্ছে, এটাকে পুরাটা মুছতে হয়। মানে এই ব্যাপারগুলো একটু টেকনিক্যাল প্রবলেম আছে, মানে দুইটার একটা কম্বিনেশন আছে। এটাই বেস্ট বলছেন সুদীপ্ত বৈদ্য, বলছেন যে এটাই বেস্ট, এটাতেই বেশি ভালো লাগে স্যার, বলছেন মৌসুমি হক। এটাতেই ভালো, কমফোর্টেবল, এবং আমার মতে ইন্টারাকশনটা ভালো হয়, ইন্টারাকশনটা ভালো হয়। এটা একটা কথা ভালো বলেছেন, কারণ হচ্ছে হোয়াইট বোর্ডের স্মার্ট বোর্ডে যখন লেখা হয় তখন দেখা গেছে যে পিছনে ফিরে লিখতে হয়, ব্যাক সাইড দেখা যায়, এবং শরীরের কারণে অনেক লেখা হয়ে যায়, ঢাকা পড়ে যায়। কিন্তু এখানে তো শরীর দিয়ে ঢাকা পড়ার কোনো সুযোগ নেই, এক সাইডে লেখা এক সাইডে চেয়ে। এটা আমার কাছে ভালো লাগে, কিন্তু অনেকে আবার বলে যে স্মার্ট বোর্ডে নাকি ভালো, স্মার্ট বোর্ড না হলে কোনো প্ল্যাটফর্ম দাঁড়ায় না, এসে নানান কিছু বলে। ওকে ঠিক আছে, আমরা প্রশ্ন চলে যাচ্ছি। অনেকেই আছেন স্যার ট্যাবের ক্লাসটাই ভালো লাগে। ট্যাবের ক্লাসটা আমারও ভালো লাগে, কারণ এটা খুব স্মার্টলি এবং খুব আমারও খুব কমফোর্টেবল জোন এটা। ঠিক আছে, আমি দুইটা একটা কম্বিনেশন করব, বা কিছু ক্লাস আমি এখানে নিব, আর দেখা গেছে কিছু ক্লাস হয়তো স্মার্ট বোর্ড থেকে নেব। ওকে ঠিক আছে, আমরা এতে চলে যাচ্ছি। মোহাম্মদ এনামুল হক। তো মোহাম্মদ এনামুল হক একজন বিশিষ্ট পণ্ডিত, আমরা জানি তিনি বাংলা ভাষা ও সাহিত্যের একজন গবেষক। তো তার জীবনী সম্পর্কিত এখানে কিছু জিনিস লেখা আছে, যে তিনি জাহাঙ্গীরনগর একসাথে হবে শব্দটা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তিনি উপাচার্য এবং বাংলা একাডেমির প্রথম পরিচালক ছিলেন। এটাও ইম্পর্টেন্ট কথা না, মানে মোহাম্মদ এনামুল হক সম্পর্কিত আপনার জাস্ট খালি কয়েকটা গ্রন্থের নাম জানলে হবে, আর বেশি কিছু জানার দরকার নেই। কেউ যদি এই জীবনীটা পড়েন তো পড়লেন, না পড়লে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এইটুকু কি পড়লে পড়বেন, না পড়লে কোনো অসুবিধা নেই। মেইনলি হচ্ছে মোহাম্মদ এনামুল হক থেকে আমরা দেখেছি প্রায় এই প্রশ্নটা আসে যে ব্যাকরণ মঞ্জুরি কে লিখেছেন। মনীষা মঞ্জুষা এই গ্রন্থটিকে লিখেছেন। বুলগেরিয়া ভ্রমণ, এইটা নিয়ে তার একটা ভ্রমণ কাহিনী আছে, আর মোটামুটি তার ওই অর্থে বা বাংলাদেশের ব্যবহারিক অভিধান এটার সম্পাদনাকে, মানে এখানে তার যে গ্রন্থগুলো আছে এইটা হয়তো অতটা পড়া ইম্পর্টেন্ট না। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এইটা ব্যাকরণ মঞ্জুরি, আর হচ্ছে মনীষা মঞ্জুষা, এটা বেশি আসছে। মুসলিম বাংলা সাহিত্য, এটাও কখনো কখনো হয়তো একটু কমন এগুলো দিতে পারে, বা আরাকানরা সবাই বাংলা সাহিত্য, এটাও আসতে পারে। তবে যে দুইটা বেশি ইম্পর্টেন্ট, এই দুটো দাগ দিয়ে দিয়েছি। মেনলি এইটুকু তার কাছ থেকে জানতে হবে, আর বেশি কিছু জানার প্রয়োজন নেই। কেউ যদি এই দুইটা জিনিস জানেন তারপর অনেকটা হয়ে যাবে। ঠিক আছে, এবার নামুল থেকে আমাদের আর বেশি প্রশ্ন আসবে না। ইন্টারাকশন নাই, গুগল মিট ইজ দ্য বেস্ট অপশন আছে, ইজ দ্য আচ্ছা ঠিক আছে। তো আরিফিন, গুগল মিট ইজ দ্য বেস্ট অপশন বলছেন। গুগল মিটে কি বাংলাদেশের কি কোনো মানে কোনো প্ল্যাটফর্মে গুগল মিটে ক্লাস নেন আছে কি? আমার জানা নেই, আছে কি না, থাকতে পারে হয়তো। P2A নামে একটা আছে, তারা মনে হয় ইতে ক্লাস নেয়, জুমে সম্ভবত ক্লাস নেয়, P2A। বইটা তাড়াতাড়ি আসলে ভালো হয়, কোন বইটা? আচ্ছা আরিফিন, আপনি বলেন তো, আপনি এই যে আপনি গতকাল ক্লাসটি করেছেন কিনা আমি জানি না। ঠিক আছে, আমরা এখান থেকে এইটুকু শুধু জানবো ওনার সম্পর্কে। উনি তো আর ওইরকম কোনো সাহিত্যিক না, মেনলি হচ্ছেন তিনি একজন গবেষক, মেনলি তিনি একজন শিক্ষক। এখন গবেষক শিক্ষক বাংলা সাহিত্যের, এই জন্য তিনি কিছু বই লিখেছেন, ব্যাকরণগত সাহিত্যের ইতিহাস বই লিখেছেন, ওখান থেকে ইম্পর্টেন্ট। নর্মালি তিনি কোনো ক্রিয়েটিভ রাইটার না, তিনি একজন মননশীল সাহিত্যিক। আপনাদের একটা জিনিস, যারা সাহিত্যের না তাদেরকে একটা জিনিস মনে রাখবেন, যে সাহিত্যের কর্মটা দুই ভাগে আমরা বিভক্ত করতে পারি। একটা বলছি মননশীল, মননশীল। তো মননশীল মানে হচ্ছে গবেষণাধর্মী বা প্রবন্ধ এই টাইপের, হ্যাঁ, গবেষণা প্রবন্ধ এই টাইপের। আরেকটা হচ্ছে সৃজনশীল। সৃজনশীল মানে ধরেন কেউ কবিতা লিখলো, তারপরে ধরেন কেউ উপন্যাস লিখলো, মানে গল্প, কবিতা, উপন্যাস যেগুলো, সেগুলো হচ্ছে সৃজনশীল, ক্রিয়েটিভ রাইটিং। আর এটা হচ্ছে মননশীল রাইটিং, এটা আসলে গবেষণা বা এই টাইপের, গবেষণাধর্মী প্রবন্ধ টাইপের।
ঠিক আছে। বিগত সালের প্রশ্ন তো সলভ করেন না, একজন বলছিলেন এম এ সেলিম রাজা। যে বিগত সালে যে প্রশ্নগুলো আসছে এগুলো কিন্তু আমি দাগ দিয়ে দিই। হ্যাঁ, মোতাহার হোসেন চৌধুরী তিনি একজন মননশীল সাহিত্যিক। আমরা এখানে যাদের লেখা আজকে যে 5জন লেখক নিয়ে এসেছি তার মধ্যে চারজনই হচ্ছে মননশীল, অর্থাৎ তারা ক্রিয়েটিভ রাইটার না, তারা হচ্ছে গবেষণাধর্মী, বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে তারা কাজ করেছেন। তো মোতাহার হোসেন চৌধুরী তিনি, তার জন্য একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, আমি যেহেতু কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে যাচ্ছি, তিনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ইন্টারমিডিয়েট স্টুডেন্ট ছিলেন, সেই অর্থে মোতাহার হোসেন চৌধুরী কিন্তু আমার স্টুডেন্ট। হ্যাঁ, তো তারপরে হচ্ছে তিনি নানান জায়গায় করেছিলেন। আর এখানে আরেকটা কথা মনে রাখতে হবে, মোতাহার হোসেন চৌধুরী এই যে আমরা গত ক্লাসে বা তার আগের ক্লাসগুলোতে আমরা আবুল ফজল কিংবা কি নাম, আবুল ফজল, তারপরে হচ্ছে কি ওদুদ, কাজী আব্দুল ওদুদ, এদের পড়িয়েছিলাম। তো এই যে কাজী আব্দুল ওদুদ, আবুল ফজল, তাদের সাথেরই একজন লোক হচ্ছে মোতাহার হোসেন চৌধুরী। অর্থাৎ ওই যে আমাদের মুসলিম সাহিত্য সমাজ শিক্ষা পত্রিকা শিক্ষাগোষ্ঠীর, সেই শিক্ষা পত্রিকা শিক্ষাগোষ্ঠীর, অর্থাৎ এই বাংলার যে জাগরণ, অর্থাৎ মুসলিমদের যে জাগরণের ক্ষেত্রে যেসব সাহিত্যিকরা ভূমিকা পালন করেছিলেন তাদের মধ্যে একজন হচ্ছেন মোতাহার হোসেন চৌধুরী। তার বিখ্যাত 2-3টা বই আছে। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সংস্কৃতি কথা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা থেকে আমাদের প্রশ্ন আসতে পারে যে সংস্কৃত কার। তাছাড়া তিনি দুজন বিদেশি সাহিত্যিক দ্বারা প্রভাবিত ছিলেন, একজন হচ্ছেন ক্লাইভ বেল এবং রবীন্দ্রনাথ ঠাকুর। দুইজন না, ঠিক আমাদের অঞ্চলের আমরা বলতে পারি রবীন্দ্রনাথ ঠাকুর, এবং পাঁচটাতে হচ্ছে ক্লাইভ বেল এবং বার্টন রাসেল। তো বার্টন রাসেলের যে আদর্শ, সে আদর্শ দ্বারা তিনি প্রভাবিত ছিলেন। আপনারা নিশ্চয়ই বার্টন রাসেল সম্পর্কে জানেন কিছুটা। তিনি তার 3R নামে একটা আছে, তত্ত্ব আছে, রাস্কেল বলছেন শেষেরটা, যে তিনি যদি আসলে কোনো মানুষের মধ্যে যদি ধর্মীয় বোধ না থাকে জ্ঞানের সাথে, তাহলে সে একজন রাস্কেলে পরিণত হয়, এরকম একটা তার একটা তাত্ত্বিক একটা ব্যাপার আছে। তো আপনারা সেই বার্টন রাসেল দ্বারা তিনি প্রভাবিত হয়েছিলেন, এবং তার বার্টন রাসেলের যে বই ছিল যা কনকুয়েস্ট অফ হ্যাপিনেস, অর্থাৎ সুখ, এইটাকে তিনি আসলে এটার অনুবাদ তিনি করেছিলেন। আর হচ্ছে ওই ক্লাইভ বেলের একটা অনুবাদ করেছিলেন, হচ্ছে ওইটা ঠিক অনুবাদ না, এটা অবলম্বনে রচনা করেছিলেন সভ্যতা। আর তার একেবারে মৌলিক এবং তার সারা জীবনের সাধনার যে ফল, সেটা হচ্ছে সংস্কৃতি কথা। সারা জীবনের সাধনার ফল, এই সংস্কৃতি কথাই তিনি যদি লিখে মারা যেতেন, যদি আর না লিখতেন, বা তার আগের ওই অনুবাদ কিংবা ওই সিভিলাইজেশন গ্রন্থের যে অবলম্বনে তিনি সভ্যতা যে লিখেছেন, এইগুলো যদি অনুবাদ করতেন না বা এগুলো যে নাও লিখতেন, তাহলে তারপর তার কোনো অসুবিধা হতো না। মেনলি আমরা মোতাহার হোসেন চৌধুরীর নাম শুনলে তার যে বইটির কথা মনে পড়ে সেটা হচ্ছে সংস্কৃতি কথা। এই সংস্কৃতি কথা বইটা সকল বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। সকল মানে এমন কোনো বিশ্ববিদ্যালয় নেই যে সংস্কৃতি কথা বইটি প্রবন্ধ হিসেবে পাঠ্য করা হয়নি, এবং তিনি তার বুদ্ধি মুক্তির আন্দোলনের সাথে ছিলেন, এবং তার যে গদ্যটা খুব চমৎকার এবং বুদ্ধির দীপ্তিতে পরিচ্ছন্ন এবং স্মিতরসে স্নিগ্ধ। অর্থাৎ এই দেখবে তার একটা প্রবন্ধ আছে জীবন বৃক্ষ। তো সেখানে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের ভক্ত থাকলেও রবীন্দ্রনাথ ঠাকুর জীবনকে নদীর সাথে তুলনা করেছেন, কিন্তু তিনি জীবনকে বৃক্ষের সঙ্গে তুলনা করেছেন। কাজী মোতাহার হোসেন এবং মোতাহার হোসেন চৌধুরী দুইজন কি মুসলিম সাহিত্য সংস্থা? হ্যাঁ, দুইজনই ছিলেন। হ্যাঁ, কি মিজানুর রহমান বলছেন, হ্যাঁ ভাই, দুইজনই কাজী মোতাহার এবং একজন হচ্ছে কাজী মোতাহার, আর একজন হচ্ছে মোতাহার হোসেন চৌধুরী। দুইজনই এটার সাথে ছিলেন। এবং এখানে একটা মনে রাখবেন যে কাজী মোতাহার হোসেন তিনি কাজী নজরুলের বন্ধু ছিলেন, খুব ক্লোজ বন্ধু ছিলেন মোতাহার। তো মাঝে মাঝে নজরুলের যখন টাকা থাকতো না, তখন তিনি এই মোতাহারের কাছে চিঠিও লিখতেন যে টাকার জন্য, চলাফেরার জন্য। তখন বলতেন প্রিয় মোতাহার বা প্রিয় এরকম কি মতি নাকি যিনি বলে সম্বোধন করতেন। তো এই যে মোতাহার, কাজী মোতাহার তিনি নজরুলের খুব ক্লোজ ফ্রেন্ড ছিলেন। তো কাজী মোতাহার হোসেন চৌধুরী, কাজী নজরুল ইসলাম, আবুল ফজল, কাজী আব্দুল ওদুদ, আবুল হোসেন, এরা সবাই ওই শিক্ষাগোষ্ঠী বা ওই মুসলিম নবজাগরণ আমরা বলতে পারি ওই টাইমটাকে, এটার সদস্য ছিলেন। বুদ্ধির মুক্তি আন্দোলন, জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব, ওই যে আন্দোলনটা আছে ঢাকা কেন্দ্রিক, সেই আন্দোলনের সাথে
জড়িত ছিলেন। তো এখান থেকে আপনারা সংস্কৃত কথা বইটি একটু জানার চেষ্টা করবেন, আর তার কিছু তেমন কিছু জানার প্রয়োজন নেই। তারপর হচ্ছে সৈয়দ মুজতবা আলী। সৈয়দ মুজতবা আলী সম্পর্কিত আপনারা পড়েছেন কি না আমার জানা নেই। তো সৈয়দ মুজতবা আলী তিনি একজন সিলেটের লোক, মৌলভীবাজার তার পৈতৃক নিবাস। তো তিনি শান্তিনিকেতনে তিনি ভর্তি হয়েছিলেন এবং তিনি ওই শান্তিনিকেতনের প্রথম দিককার স্টুডেন্ট, এবং তিনি অনেকগুলো ভাষা জানতেন। তিনি একেবারে লেখা আছে এখানে তিনি কত 12-13-14টা ভাষা সম্ভবত জানতেন। তো অনেকগুলো ভাষা জানতেন, বহু ভাষাবিদ ছিলেন, এবং তিনি খুব রসিক মানুষ ছিলেন, খুব রসিক। এবং তার চেহারার যদি আপনারা দেখেন এরকম ফর্সা মোটা এরকম একজন মানুষ, দেখলে বাঙালির মতো মনে হয় না, দেখতে বাংলাদেশির মতো মনে হয় না, মনে হয় যে তিনি অন্য কোথাও হয়তো তার জন্ম। করোনার কারণে আমাদের 8ম সেমিস্টার গুগল মিটের মাধ্যমে সম্পন্ন করা হয়েছিল। আচ্ছা, গুগল মিটে সম্ভবত, তাহলে গুগল মিটে আমি মাঝে মাঝে মিটিং করি বিভিন্ন ইয়াদের সাথে, প্রয়োজনে গুগল মিটে মিটিং করলে মিটিংটা ভালো হয়। তবে গুগল মিটে ওই ওয়াকমটা আসলে কিভাবে, মানে এই ট্যাবটা কিভাবে করব, অ্যাড করব, এটা আমার এখনও জানা নাই। এটা টিউটোরিয়াল হয়তো দেখতে হবে, কিংবা গুগল মিটে যদি, এটা তো সম্ভবত পেইড ভার্সন নিতে হবে গুগল মিটে, কারণ গুগল মিটে 1 ঘন্টার বেশি মিট করা যায় না, 1 ঘন্টা পরে অটোমেটিক এটা কেটে যায় ফ্রি ভার্সনে। আর পেড ভার্সনে নিলে সম্ভবত একসাথে অনেকগুলো মানুষ সম্ভবত করা যায়, অনেকটা জুমও সেম জিনিস। পেড ভার্সন ছাড়া এটা ফিচারগুলো আনলক করা যায় না। আচ্ছা, দেখি কি করা যায়। আরিফিন, আপনি যে বললেন যে এই করোনার জন্য যে 8ম সে গুগল মিটে, এটা কি পেড ভার্সন ছিল? এবং ওটা গুগল মিটে আসলে ওই টিচাররা যে লিখতেন, কিভাবে লিখতেন? মানে হোয়াইট বোর্ডে লিখতেন না কি কিসে লিখতেন? ওকে। তো তিনি এই পরিমাণ পাণ্ডিত্য অর্জন করেছিলেন, মানে এই সৈয়দ মুজতবা আলী, এবং তিনি মুসলিম হলেও তার মধ্যে ওরকম কোনো গোঁড়ামি ছিল না, তিনি অসাম্প্রদায়িক ছিলেন এবং খুব প্রগতিশীল ছিলেন। তো প্রগতিশীল যেহেতু তিনি ছিলেন, তিনি যখন ওই বিশ্বভারতী থেকে পড়াশোনা করলেন এবং অনেক পণ্ডিত হলেন, তখন ওই আফগানিস্তান সরকার তাকে রিকোয়েস্ট করে সেখানে ইউনিভার্সিটির শিক্ষক হিসেবে কাবুলে তিনি শিক্ষকতা করেন, এবং সেখানে ইংরেজি এবং ফার্সি শিক্ষক হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়। কাবুলের শিক্ষা দপ্তরে অধ্যাপনা করেছিলেন। তার কিছু ছদ্মনাম আছে, এটা ইম্পর্টেন্ট। সত্যপীর, মানে এই নামগুলো দিয়ে তিনি ওই যখন শান্তিনিকেতনে ছিলেন তখন তিনি বিভিন্ন পত্রিকা, শনিবারের চিঠি, বিভিন্ন পত্রিকায় তিনি এগুলি লিখতেন। সত্যপীর, রায় পিথোরা, তারপর হচ্ছে ওমর খুইয়াম, টেকচাঁদ। দেখেন টেকচাঁদ কিন্তু আরেকজনের আছে, আমরা জানি হচ্ছে টেকচাঁদ ঠাকুর। কার ছদ্মনাম বলেন তো? টেকচাঁদ ঠাকুর এর আগে আমরা কার ছদ্মনাম পড়েছি? প্রিয়দর্শী। তার উপন্যাস আছে, উপন্যাসের মধ্যে শবনম যে উপন্যাসটা হচ্ছে রোমান্টিক উপন্যাস, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এটা শবনম কার, এটা পড়তে পারেন, খুব মজার আছে উপন্যাসটা। তারপর হচ্ছে ভ্রমণ কাহিনীর মধ্যে দেশে বিদেশে অনেক অনেক ইম্পর্টেন্ট, হাজার কোটি স্টার্ট দিয়ে দেন, হাজার কোটি স্টার্ট দিয়ে দেন দেশে বিদেশে। এটা রিটেনেও আসতে পারে, যে দেশে বিদেশে গ্রন্থের পরিচয় দিন, আসতে পারে দেশে বিদেশে। তারপরে তার এই যে চাচা কাহিনী, এটা আসে টুনি ম্যাম কোথায়, যে টুনি ম্যাম, এটা আসতে পারে। তারপর হচ্ছে ময়ূরকণ্ঠী, এটা পঞ্চতন্ত্র, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইটা সকল বিশ্ববিদ্যালয়ে পাঠ্য, পঞ্চতন্ত্র, সকল বিশ্ববিদ্যালয়ে পঞ্চতন্ত্রটা পাঠ্য। প্যারীচাঁদ মিত্র, হ্যাঁ, তানিয়া খাতুন উত্তর করছেন। প্যারীচাঁদ মিত্র কিন্তু আরেক নাম হচ্ছে কি টেকচাঁদ ঠাকুর। তো এই টেকচাঁদ ঠাকুর দিয়ে কিন্তু ছদ্মনাম দিয়ে সৈয়দ মুজতবা আলীও লিখতেন, এবং তিনি খুব রম্য লেখক ছিলেন। তার রম্য রচনাগুলো যে চাচা কাহিনী, পঞ্চতন্ত্র, ময়ূরকণ্ঠী, টুনি ম্যাম, এর মধ্যে পঞ্চতন্ত্রটা অনেক বেশি ইম্পর্টেন্ট। পঞ্চতন্ত্র, চাচা কাহিনী এটাও আপনার হিসেবে আসে, সত্যপীরের কলমে আসতে পারে। এছাড়া আমরা ওরকম দেখছি না যে পরীক্ষায় আসার মতো ব্যাপার। দেখবেন চতুরঙ্গ নামে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা উপন্যাস আছে, খুব বিখ্যাত উপন্যাস চতুরঙ্গ। তাছাড়া চতুরঙ্গ নামে একটা ইয়াও আছে, হুমায়ুন কবিরের একটা
পত্রিকা আছে চতুরঙ্গ নামে। এইখান থেকে দেশে বিদেশে অবশ্যই পড়তে হবে। দেশে বিদেশে নিয়ে যদি একটু বলি, দেশে বিদেশে হচ্ছে তিনি যখন কলকাতা ছেড়ে কাবুল যাচ্ছেন শিক্ষকতার জন্য, তখন ওই কলকাতা থেকে তার জার্নিটা যে শুরু হয়েছে, সেই জার্নিটা তিনি লেখা শুরু করেছেন। সে কলকাতার জীবন থেকে একেবারে কি বলে কাবুল এই পর্যন্ত তার প্রথম জার্নিটা লেখলেন। মানে কি বলে, এটা কি বলে, ভ্রমণ কাহিনী, ভ্রমণ তিনি লিখলেন। তারপর ওখানে গিয়ে যে আফগানিস্তানের ইতিহাস যদি কেউ জানতে চায়, তাহলে কিন্তু এই দেশে বিদেশে এই গ্রন্থটা যদি কেউ পড়ে, আফগানিস্তানের ভাষা, সংস্কৃতি, খাবার, নারীর অবস্থান, রাজনীতি সমস্ত, এবং তিনি খুব ভালো একটা মনে তিনি দেশে বিদেশে লেখা শুরু করেছিলেন। কিন্তু আফগানিস্তানের একটা করুণ পরিণতি বা কিংবা ওখানকার যে সংঘাত, এই সংঘাত দিয়ে তার এই দেশে বিদেশি গ্রন্থটা শেষ হয়েছিল। ওকে, তো সেই দেশি বিদেশি গ্রন্থের আমরা একটা পরিচয় আমরা এখানে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেখানে দেখতে পারেন। তার প্রবন্ধ হচ্ছে ধূপছায়া, রাজা উজির, কতনা, অস্ত্রজল, পরিবর্তন, অপরিবর্তন, বাংলাদেশ, তারপর উভয় বাংলা, পূর্ব পাকিস্তান, রাষ্ট্রভাষা, সংস্কৃতি, এইগুলো ইম্পর্টেন্ট না। এখানে দিনলিপি নামে তার আত্মজীবনী আছে, এটা চাইলে পড়তে পারেন। ঐতিহাসিক ব্যক্তিত্ব নিয়ে তার লেখা আছে। হিটলার চাইলে লিখতে পারেন। গুরুদেব ও শান্তিনিকেতন, এই গুরুদেব বলতে রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুর সান্নিধ্য পেয়েছিলেন, এই জন্য তিনি এই এমন একটি আত্মজীবনী বা স্মৃতিকথা তিনি লিখেছিলেন। এর আগে আমরা দেখেছি জসীমউদ্দীনও কিন্তু খুব ব্যাপকভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের সান্নিধ্য পেয়েছিলেন। অনেক মুসলিম সাহিত্যিক, মুসলিম কবি সাহিত্যিক যাদের বাড়ি বাংলাদেশে ছিলেন, তারা রবীন্দ্রনাথ ঠাকুরের সান্নিধ্য পেয়েছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর কাছে টেনে নিয়েছিলেন। জসীমউদ্দীন তার মধ্যে একজন। জসীমউদ্দীনকে তিনি রবীন্দ্রনাথ ঠাকুর অফারও করেছিলেন শান্তিনিকেতন থেকে যাওয়ার জন্য, কিন্তু জসীমউদ্দীন বাংলাদেশে এসে যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি করেন। তো ওরকম একজন হচ্ছে সৈয়দ মুজতবা আলী। তো তার আপনারা এই শবনমটা ইম্পর্টেন্ট, পঞ্চতত্ত্ব ইম্পর্টেন্ট, তারপরে হচ্ছে ইম্পর্টেন্ট চাচা কাহিনী কথাটা আসে, টুনিমামটা আসতে পারে, সত্যপীরের কলমে আসতে পারে। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে দেশে বিদেশি, সবচেয়ে ইম্পর্টেন্ট দেশে বিদেশি ভ্রমণ কাহিনীটা। তো দেশে বিদেশি নিয়ে আমার এখানে লেখা আছে যে একটা ভ্রমণ কাহিনী বা আকবরের ভ্রমণের উপর রচিত। মোটামুটি এখানে তিনি এই গ্রন্থটা একটা পরিচয় আছে। আমরা ছোটোবেলায় ক্লাস নাইন টেনে আমরা একটা গল্প পড়েছিলাম, রসগোল্লা। সৈয়দ মুজতবা আলী, তো তিনি খুব রসিক ছিলেন। তো তার লেখার একটা স্টাইল ছিল, তার লেখাটার মধ্যে এক ধরনের আড্ডা ছিল, একটা বৈঠকি একটা ভাব ছিল, বৈঠকি ভাব বা একটা আড্ডা। মানে আমরা মানুষ আড্ডা দিলে যেরকম আমরা কথা বলি না, এই যে এখন আমি যেমন আপনাদের সাথে কথা বলছি অনেকটা আড্ডা টাইপের, হ্যাঁ আপনাদের সাথে কথা বলছি অনেকটা আড্ডা টাইপের। তো তার যে লেখার যে স্টাইলটা ছিল অনেকটা আড্ডা কেন্দ্রিক, অনেকটা মানে এই রসবোধ, সব কিছুর মধ্যে একটা রসবোধ ছিল, হাস্যরস দিয়ে অনেক ক্ষেত্রে হাস্যরস প্রকাশ করতে গিয়ে তিনি একেবারে মর্মমূলে পৌঁছে গিয়েছেন, একেবারে ভেতরের কথাটা তুলে নিয়ে এসেছেন, কষ্টের কথাটা তিনি তুলে এসেছেন। রসগোল্লা নামে যে গল্পটা ওখানে দেখা যাচ্ছে যে তিনি একবার যাচ্ছিলেন, তো এয়ারপোর্টে ওনার ওই যে একটা ইয়ার মধ্যে ট্রাঙ্কের মধ্যে না একটা বক্সের মধ্যে রসগোল্লা ছিল। এখন ওই যে যারা চেকার আছে, সে জান্ডোদা নাম ছিল সম্ভবত, হ্যাঁ জান্ডোদাই, তো উনি এটা দেখবেন। তারপর লাস্টে দেখার পরে একটা রসগোল্লা জোর করে ধরে জান্ডোদার মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন। তো খুব মজার একজন মানুষ ছিলেন হচ্ছে সৈয়দ মুজতবা আলী, এবং খুব ব্রিলিয়েন্ট একজন মানুষ ছিলেন। তিনি অনেকগুলো ভাষা জানতেন, বহু ভাষাবিদ ছিলেন। মানে আমরা জানি যে বহু ভাষাবিদ যেসব মানুষ আছেন, তাদের মধ্যে হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ অনেক ইম্পর্টেন্ট, অনেকগুলো ভাষা জানতেন। মাইকেল মধুসূদন দত্ত অনেকগুলো ভাষা জানতেন। সৈয়দ মুজতবা আলী অনেকগুলো ভাষা জানতেন। এরকম অনেকেই আছেন যে অনেকগুলো ভাষা জানতেন। তো তার বিখ্যাত উক্তি হচ্ছে বই কিনে কেউ দেউলিয়া হয় না। বই কিনে কেউ দেউলিয়া হয় না, এটা তার বিখ্যাত উক্তি। এই কথাটা আসতে পারে যে বই কিনে কেউ দেউলিয়া হয় না। তো আজকের ক্লাসটা যে আমি অনেক বেশি বুঝিয়ে ফেলবো ব্যাপারটা কিন্তু এরকম না। আমরা সৈয়দ মুজতবা আলীর যে স্টাইলটাকে বললাম যে তিনি রম্য করতে পছন্দ করেন, হাস্যরস করতে পছন্দ করেন, এবং তিনি মূলত যেহেতু বিভিন্ন জিনিস ভ্রমণ করেছেন, বিদেশের বিভিন্ন সাহিত্য টাহিত্য পড়েছেন, এইগুলো দিয়ে তিনি একটা মজার ছলে কিছু লিখতেন। এবং তার লেখার যে স্টাইল, এটার মধ্যে এক ধরনের আলাপি ঢং ছিল। এই যে আমি যখন আলাপ করছি, আলাপি ঢং, বৈঠকি ঢং, আড্ডার ঢং ছিল তার লেখাটার মধ্যে। তো যে গ্রন্থগুলো দাগিয়ে দিয়েছি, এবং এখানে দেশি বিদেশি গ্রন্থের কিছু আলোচনা আছে, আপনারা সেই আলোচনাগুলো
দেখে নেবেন, ঠিক আছে। এই যে এখানে লেখা আছে দেখবেন, কোথায় জানি লিখেছি যে হালকা মেজাজে আড্ডার ঢঙে বলে গেল তার অধিকাংশ রচনা জ্ঞান, অভিজ্ঞতা ও শাস্ত্রচর্চা, বিচার সমালোচনার পরিপূর্ণ। তো এই ঢংটা ছিল আলাপি ঢং, হ্যাঁ। তারপর আমরা চলে যাচ্ছি হচ্ছে আহমদ শরীফ। আহমদ শরীফ খুব বিখ্যাত একজন বাংলার অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন বাংলার। তিনি অনেক কষ্ট করেছেন। তিনি প্রথম দিকে আমার রেজাল্টটা খুব বেশি ভালো ছিল না, কিন্তু অনেক চেষ্টা করে তিনি বাংলা সাহিত্যে তিনি একটা চরম জায়গা দখল করেছেন, বিশেষ করে মননশীল সাহিত্যে, বাংলা মননশীল সাহিত্যে অর্থাৎ গবেষণায় তিনি হচ্ছেন প্রাচীন এবং মধ্যযুগের সাহিত্য নিয়ে, বিশেষ করে মধ্যযুগের সাহিত্য নিয়ে তিনি ব্যাপক গবেষণা করেছেন, মধ্যযুগের সাহিত্য নিয়ে, এবং তার সাহিত্যের ইতিহাসের বই আছে, ঠিক আছে। তো সেই আহমদ শরীফ তিনি একজন খুব বিখ্যাত একজন পণ্ডিত তিনি ছিলেন, এবং তিনি মারা যাওয়ার পরে তার দেহটাও কিন্তু তিনি মেডিকেল কলেজে দিয়ে গিয়েছিলেন, এবং বিজ্ঞান মনস্ক একজন মানুষ ছিলেন, নাস্তিক ছিলেন বলা যেতে পারে, কিন্তু নাস্তিক থাকলেও ধর্মবিদ্বেষী ছিলেন না, মানে ইসলাম বিদ্বেষী বা অন্য কোনো ধর্মবিদ্বেষী তিনি ছিলেন না বলা চলে। তিনি নাস্তিক হলেও তিনি লোক ভালো ছিলেন। মানে আহমদ শরীফের সাথে যদি অনেকে তুলনা করে হচ্ছে হুমায়ুন আজাদের। তো হুমায়ুন আজাদ তো হুমায়ুন আজাদ নাস্তিক, কিন্তু হুমায়ুন নাস্তিক্যবাদ এটা অন্যকে আক্রমণের জায়গা ছিল কিছু কিছু ক্ষেত্রে। তিনি অতিরঞ্জিত বা বেশি প্রতিক্রিয়া দেখাতেন। তো বেশি প্রতিক্রিয়া দেখানো এবং সেটাকে গ্রহণ করার ক্ষমতা বাংলাদেশের যারা আছে মানুষ বা বাংলাদেশের মুসলমান যারা আছে তারা নেওয়ার ক্ষমতা কিন্তু হুমায়ুন আজাদকে নেওয়ার ক্ষমতা কিন্তু নেই, যে কারণে তিনি কিন্তু আক্রমণের শিকার হয়েছে এবং তার প্রাণটা কিন্তু চলে গিয়েছে। তো আহমদ শরীফ কিন্তু ওরকমভাবে আক্রমণাত্মক কথা কিন্তু বলতেন না, কিন্তু তিনিও ওই নাস্তিক ছিলেন এবং খুব প্রগতিশীল ছিলেন, এবং তিনি খুবই ব্রিলিয়ান্ট, তার যে গবেষণার বিষয় ব্যাপক ব্রিলিয়ান্ট একজন মানুষ ছিলেন আহমদ শরীফ। তো সেই আহমদ শরীফ সম্পর্কিত আমরা কিছু বই তার ইম্পর্টেন্ট আমাকে দাগিয়ে দিয়েছি। একটা হচ্ছে 20 শতকের বাঙালি, তার অনেকগুলো বই আছে, এই শতকে আমাদের জীবন্ত রূপরেখা, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে বাঙালি ও বাংলা সাহিত্য। বাঙালি ও বাংলা সাহিত্য আমার বইটা আছে, এখানে বানানটা হচ্ছে একটু, এখানে একটু কারেকশন হবে। বাঙালিটাই যে আমি সেলফ থেকে দেখে বানানটা আমি এখন লিখছি, হ্যাঁ। এটা বানানটা দেখবেন, বানানটা আসলে তিনি যেভাবে লিখেছিলেন বাঙালি বানানটা, বাঙালি ও বাংলা সাহিত্য, বাঙালি ও বাংলা সাহিত্য, এটা 2 খণ্ডের ছিল। এই যে আমার সেলফে আমার বইটা, ওইটা দেখে দেখলাম, এটা বানানটা একটু ঠিক করে নেবেন, হ্যাঁ। আমি এটা খেয়াল করে নিই। এই তো আহমদ শরীফ, হ্যাঁ। আহমদ শরীফ সম্পর্কে আমরা জানলাম। মোহাম্মদ আব্দুল হাই, তিনিও একজন, মানে আজকে যাদেরকে নেওয়া হয়েছে তারা কিন্তু কেউ ক্রিয়েটিভ রাইটার না। ক্রিয়েটিভিটি যদি বলি তাহলে একটু ক্রিয়েটিভিটি আছে হচ্ছে সৈয়দ মুজতবা আলী, ওনার মধ্যে একটু ক্রিয়েটিভিটি আছে, ওনার গল্প আছে, তারপর হচ্ছে উপন্যাস আছে। আর বাকি যারা আছেন তারা মোটামুটি সবাই হচ্ছে ভাষা সাহিত্যের শিক্ষক ছিলেন, গবেষক ছিলেন, এবং ভাষা সাহিত্যের শিক্ষক গবেষক ছিলেন, কিন্তু তাদের 2-1টা বই আমাদের মাঝে মাঝে চলে আসে, যেটা কার বই। তো সেই জন্য এখানে মোহাম্মদ আব্দুল হাই সম্পর্কিত একটা কথা হচ্ছে, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ছাত্র, কথাটা ইম্পর্টেন্ট। তারপরে তার সম্পর্কে আরও ওরকম জানার খুব বেশি প্রয়োজন আছে বলে আমাদের মনে হয় না, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসেবে যোগদান করেছেন কত সালে, আমার একটা তথ্য দেওয়া আছে। এবং তার বিখ্যাত যে কয়েকটা বই আছে, অনেক বেশি বইগুলো আসছে, বিশেষ করে বিলাতে 750 দিন, এটা তার একটা ভ্রমণ কাহিনী, বিলাতে 750 দিন, তোষামুত ও রাজনীতির ভাষা, এটা নাম থেকে বোঝা যাচ্ছে যে একটা রাজনীতি নির্ভর, স্বদেশ সমাজ নির্ভর, ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব, এটা বহুবার এটা আসছে, অনেকবার আসছে, এবং বাংলা সাহিত্যের ইতিবৃত্ত, এটা সৈয়দ আলী আহসান এবং এই কি বলে নাম কি তার, এনামুল, সরি আব্দুল হাই এবং সৈয়দ আলী আহসান, তাদের সম্পাদনায় এই বাংলা সাহিত্যের এই ইতিহাসের বইটা আছে। তো এইটাও আসতে পারে, অর্থাৎ তার এখানে বই যেগুলো আছে সাহিত্য, এটা সাহিত্য জহলাবাদ পড়ছে, সাহিত্য ও সংস্কৃতি, এই কথাটা হয়তো অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু বিলাতে 750 দিন, এটা ভ্রমণকারী খুবই ইম্পর্টেন্ট। তোষামুত ও রাজনীতি ভাষা, এটাও ইম্পর্টেন্ট। আর ইংলিশে একটা বই আছে দ্য ফোনোলজিক্যাল স্টাডি অফ নাজালস অ্যান্ড নাজালাইজেশন ইন বেঙ্গলি, এটাও ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা চলে আসতে পারে, হ্যাঁ। এটাও একটু পড়েন, যদি আমি এটা কালার করি নাই।
তো আজকের সাহিত্যিকদের সম্পর্কে আপনারা এটুকু বুঝতে পারছেন যে আজকের সাহিত্যিক যারা আছেন তারা আসলে মননশীল লেখক, তারা কেউ ক্রিয়েটিভ রাইটার না। ক্রিয়েটিভ রাইটার বলতে আমরা বোঝাতে চাচ্ছি যে গল্প, উপন্যাস, নাটক এরকম সৃজনশীল কিছু না। তারা হচ্ছে গবেষণা নির্ভর বই লিখেছেন এবং তারা সবাই হচ্ছে অধ্যাপক, সাহিত্যের অধ্যাপক, বাংলা ভাষা ও সাহিত্যের শিক্ষক ছিলেন। তো এই ছিল মোটামুটি ক্লাস। আশা করছি যে জায়গাটুকু আমি দাগিয়ে দিয়েছি এই জায়গাগুলো মনে রাখলে এখান থেকে যদি কোনো প্রশ্ন আসে আপনাদের পরীক্ষায় কমন পড়বে। এছাড়া ওনাদের জীবন সম্পর্কে অতটা ইম্পর্টেন্ট না জানার প্রয়োজন নেই, আর অন্য কিছু জানার প্রয়োজন বোধ করছি না, শুধু শুধু পড়ার দরকার নেই। যেটুকু দাগিয়ে দিয়েছি, যেটুকু বলছি শুধু সেটুকু বললে হবে। তো এই ছিল মোটামুটি আজকের ক্লাস। ক্লাসটা খুব দীর্ঘ ক্লাস না, আজকের ক্লাসটা 5জন লেখক নিয়ে আলোচনা করেছি, কিন্তু 5জন লেখকেরই সৃজনশীল লেখা যেহেতু নেই, প্রবন্ধ টাইপের কিংবা গবেষণাধর্মী কিছু বই ছিল, সেই বইগুলো একটু দাগিয়ে দিয়েছে। আশা করি আপনারা পারবেন এবং বুঝতে পারবেন, ঠিক আছে? তো আপনারা যদি বলেন তাহলে আপনাদের কোনো প্রশ্ন যদি না থাকে তাহলে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করব। ঠিক আছে, তাহলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি।